পুরী জগন্নাথ ধাম হিন্দু ধর্মের অন্যতম এক পবিত্র স্থান। এখানে ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ শ্রী জগন্নাথ দেব এবং তার সঙ্গে তার ভাই বলরাম ও বোন সুভদ্রা একই সঙ্গে পূজিত হচ্ছেন। গতকালকেই আমি পুরী জগন্নাথ মন্দির দর্শন করেছি। সেই দিনের অভিজ্ঞতার কথা আগের পর্বেই আপনাদেরকে জানিয়েছি। আজ দর্শন করব পুরী ধামের আশপাশের দর্শনীয় স্থানগুলো এবং তার সঙ্গে পুরী জগন্নাথ মন্দিরের বিশেষ অনুষ্ঠানের একটা পর্ব। আমি পুরীতে এসে ছিলাম শ্রীকুমার হেরিটেজ গ্রুপের হোটেল প্রভাত সি ভিউতে। হোটেলটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব সুবিধাযুক্ত। সমুদ্র তটের একদম কাছে হওয়ায় ঘরের ব্যালকনি থেকে সুন্দরভাবে সমুদ্র দেখা যায়। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের নম্বর দিয়ে দিলাম, প্রয়োজনে ফোন করে নিতে পারেন। সুপ্রভাত বন্ধুরা, বেরিয়ে পড়েছি আজকে সকাল সকাল। আজ পুরীর সমস্ত সাইট সিনগুলো করব। আমি যে হোটেলটাতে রয়েছি মানে প্রভাত সি ভিউ হোটেল, এটা সত্যিই খুব ভালো, বেশ ভালো। মানে হোটেলের রুম থেকে ব্যালকনি থেকে সব জায়গা থেকে তো সমুদ্র দেখা যায়, তার সঙ্গে আবার হোটেলের এই দিকের ব্যালকনি থেকে আমরা কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দির দেখতে পাই। হোটেলের সামনে থেকেই আমি একটা টোটো রিজার্ভ করলাম। প্রভাত ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করে নিলাম তার টোটোটা। এখন আমি প্রভাত ভাইয়ের সঙ্গে একদম পুরো এখানকার যা লোকাল সাইট সিন আছে সেগুলো ঘুরবো। চলুন তাহলে। প্রভাত ভাই আমাকে পুরীর দুটো দিক মিলিয়ে প্রায় 12টা জায়গা দেখাবে কথা হলো। টোটো রিজার্ভ করে ঘুরতে আমার খরচ হবে 700 টাকা। আমরা এখন সবার প্রথমে যাচ্ছি সোনার গৌরাঙ্গ দর্শন করতে। টোটো স্বর্গদ্বারের পাশ দিয়ে এগিয়ে চলল। স্বর্গদ্বার থেকে সোনার গৌরাঙ্গ মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার। মিনিট 12 মতন টোটোতে আসার পর পৌঁছে গেলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে। চলুন দর্শন করে আসি। ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে। এই মন্দিরটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। এখানে পূজিত হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি গৌরাঙ্গ নামে পরিচিত। এই মন্দিরে নিয়মিত হরির নাম সংকীর্তন হয়ে থাকে, যা মহাপ্রভু চৈতন্যদেবের ধারাকে বহন করে চলেছে। মন্দির কম্পাউন্ডের মধ্যে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। একদম মন্দিরের প্রবেশদ্বারেই ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু জমা করে তারপরে ভেতরে ঢোকা যায়। তাই জন্য ভেতরের কোনো ছবিও দেখাতে পারলাম না। যাই হোক, চলুন এবারে এখান থেকে বেরিয়ে যাই পরবর্তী গন্তব্যে। টোটোতে উঠে পৌঁছে গেলাম পাশেই। এরপরে এসে পৌঁছে গেলাম বেরি হনুমান দর্শন করতে। চলুন। রাস্তার পাশে প্রবেশদ্বার দিয়ে ঢুকে কিছুটা হেঁটে যেতে হবে। মন্দিরে প্রবেশের জন্য 5 টাকা করে টিকিট কাটতে হয়। এই হলো পুরীধামের বিখ্যাত বেরি হনুমান মন্দির। এই মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব অনেকটাই। এই মন্দিরে হনুমানজিকে পুরী শহরের প্রহরী বা রক্ষাকর্তা হিসেবে মানা হয়। লোকবিশ্বাস অনুযায়ী একসময় পুরীর সমুদ্রের ঢেউ খুব প্রবল হয়ে মন্দিরের দিকে আসতে থাকত। তখন জগন্নাথদেব হনুমানজিকে আদেশ দেন সমুদ্রের ঢেউ নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু হনুমানজি মাঝে মাঝেই ভক্তদের সাথে লীলা করতে চলে যেতেন, ফলে ঢেউ আবার বেড়ে যেত। তখন তাকে বেরি বা শিকল দিয়ে এখানে স্থির করে রাখা হয়। এই থেকেই নাম হয় বেরি হনুমান। বিশ্বাস করা হয় তিনি আজও সমুদ্রের প্রাকৃতিক বিপদ থেকে পুরীকে রক্ষা করে চলেছেন। এখানে হনুমানজি
শক্তি, ভক্তি ও নিষ্ঠার প্রতীক। অনেকে মনে করেন পুরী জগন্নাথ মন্দির দর্শনের পর বেরি হনুমানকে প্রণাম করলে তীর্থযাত্রা সম্পূর্ণ হয়। মন্দিরের শান্ত ও ভক্তিময় পরিবেশ মনকে শান্ত করে তোলে। খুব সুন্দরভাবে মন্দির দর্শন করলাম। গর্ভগৃহ খুব ছোট, কিন্তু লাইন বাই লাইন সমস্ত ভক্তরা কিন্তু যাচ্ছেন, প্রণাম জানাচ্ছেন। খুব ভালো সিস্টেম মেনটেন হচ্ছে। চলুন এরপরে আমরা এর পরবর্তী গন্তব্যে যাই। মন্দির চত্বর থেকে বেরিয়েই চললাম পাশে। এই এসে পৌঁছে গেলাম এবারে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। চলুন দর্শন করে আসি। ঢুকে পড়লাম মন্দির চত্বরে। এখানেও 5 টাকা অনুদান দিতে হয় প্রবেশের জন্য। পুরী মন্দিরের কাছে এই মন্দিরটিকে অনেকে জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি বলে থাকেন। আবার অনেকের মতে কাকটপুর মা মঙ্গলা মন্দির হল জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি। আবার কেউ কেউ মনে করেন সমুদ্রই হল শ্রী জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি। এই মন্দিরটি খুবই প্রাচীন মন্দির। এখানে জগন্নাথ দেব পূজিত হচ্ছেন। পাশেই রয়েছে পঞ্চবটী মহাদেব মন্দির। শান্ত শিষ্ট মন্দিরটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। খুব ভালো লাগলো কিন্তু এই মন্দির দর্শন করে। চলুন এরপরে বেরিয়ে যাই। এবারে টোটোতে উঠে চললাম রামকৃষ্ণ মঠে। এই মন্দির থেকে দূরত্ব 200 মিটার মতো। মিনিট 2-এর মধ্যে এসে পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ দর্শনে। চলুন। শান্ত সুন্দর পরিবেশ, মঠ প্রাঙ্গণ, ধ্যান ও জপ করার মতন সুন্দর একটা জায়গা। ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। মন্দির চত্বরের মধ্যে কোনো ছবি তোলার অনুমতি পেলাম না, তাই জন্য দেখাতে পারলাম না। যতটুকু দেখাতে পারলাম ততটুকুই দেখালাম। যাই হোক, আপনারা আসলে কিন্তু অবশ্যই করে এই জায়গাটা দর্শন করে নেবেন। এবারে চললাম পুরী বৌদ্ধ মন্দিরে। দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার মতন। কিছুক্ষণ টোটোতে চলার পর এই এসে পৌঁছে গেলাম পুরীর বুদ্ধ মন্দিরে। চলুন দর্শন করে নিই। প্রবেশদ্বারের দুদিকে 2টো সিংহ বসানো রয়েছে। ওড়িশা প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বিশেষ করে কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় পুরীতে আজও বৌদ্ধ উপাসনার প্রভাব দেখা যায়। মন্দিরে স্থাপিত পদ্মাসনে বসা বুদ্ধ মূর্তি ধ্যানমগ্ন ভঙ্গিতে রয়েছেন। গৌতম বুদ্ধের মূল শিক্ষা হল অহিংসা, করুণা ও মধ্যমার্গ। বুদ্ধ মন্দির দর্শন করলাম, খুব ভালো লাগলো। আর তার সঙ্গে আরেকটা জিনিস খুব ভালোভাবে দেখতে পেলাম, একদম এই পাশেই এরা সব পাথর কেটে বিভিন্ন মূর্তি তৈরি করছেন। এই হস্তশিল্পটা আবার কিন্তু পাশে সেলস কর্নার রয়েছে, সেখান থেকে বিক্রি হচ্ছে। আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু এই যে পাথর কেটে যে কাজ করা হচ্ছে, বিভিন্ন মূর্তি তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু কিনেও নিয়ে যেতে পারবেন। চলুন বেরিয়ে পড়ি। আমাদের পরবর্তী গন্তব্য হলো গুন্ডিচা মন্দির। টোটো বিভিন্ন গলিপথ ঘুরে এসে পৌঁছলো বড়দণ্ডতে। গুন্ডিচা যাত্রা বা রথযাত্রার সময় পুরী মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী 3টি আলাদা আলাদা রথে করে এই পথ দিয়ে গুন্ডিচা মন্দিরে পৌঁছয়। তখন লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের জীবন ধন্য করে থাকেন। টোটো কিছুক্ষণ চলার পর এই এসে পৌঁছে গেলাম প্রভু শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি। চলুন, এখন তো বন্ধ আছে, বাইরে থেকেই একটু দর্শন করে প্রণাম জানাই।
এই হলো গুন্ডিচা মন্দির। রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী এখানে এসে প্রায় 7 দিন অবস্থান করেন। সেই সময় এই মন্দিরটি হয়ে ওঠে পুরীধামের প্রধান আধ্যাত্মিক কেন্দ্র। বর্তমানে এই মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে, খোলা থাকে শুধুমাত্র রথযাত্রার সময়। গুন্ডিচা মন্দিরকে অনেক ভক্ত মাসির বাড়ি বা মাতৃগৃহ হিসেবে ভাবেন। রথযাত্রার সময় দেবতারা বাইরে আসেন সমস্ত ভক্তকে দর্শন দিতে। যেসব ভক্ত জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেন না, তারাও এখানে এসে জগন্নাথ দেবের দর্শন পান। মন্দিরের বাইরে থেকেই প্রণাম করে বেরিয়ে পড়লাম। টোটোয় উঠে চললাম আমার পরবর্তী গন্তব্য 18 নালা দর্শন করতে। গুন্ডিচা মন্দির থেকে এর দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার মতো। টোটোতে কিছুক্ষণ চলার পর এই এখন এসে পৌঁছে গেলাম 18 নালা দর্শন করতে। এই 18 নালাই হলো একসময় পুরীধামের একমাত্র প্রবেশ পথ। এই সেতুটি প্রায় 1300 শতকে পূর্ব গঙ্গা রাজবংশের সময় নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। 18 নালা নামটি এসছে এই সেতুর 18টি খিলান থেকে। এই 18 সংখ্যাটি আধ্যাত্মিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। যেমন গীতার 18টি অধ্যায় সেই রকম। তাই এই 18 খিলান জীবনের বিভিন্ন স্তর বা পরীক্ষার প্রতীক হিসেবেও দেখা হয়। অনেক ভক্তের মতে 18 নালা পার হওয়ার মাধ্যমেই প্রকৃতপক্ষে জগন্নাথ ধাম তীর্থযাত্রা শুরু হয়। এটি এক ধরনের পবিত্র প্রবেশদ্বার। লোকবিশ্বাস আছে এই সেতু পার হলে মানুষের পাপ ধীরে ধীরে দূর হয় এবং মন পবিত্র হয়। আজকের এই জগন্নাথ ধামের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আমি বছর 3 আগে একবার এখানে এসেছিলাম, তখন যা অবস্থা দেখেছিলাম তখন সত্যিই খুব খারাপ লেগেছিল। এই রাস্তার পাশের এই অঞ্চলটা পুরো জঙ্গল, নোংরা হয়েছিল। এখন এসে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে। খুব ভালো লাগছে। আমাদের সনাতন ধর্মের এই সমস্ত ঐতিহ্যবাহী জায়গাগুলো যদি এরকমভাবে একটু যত্ন করে রাখা যায়, তাহলে অনেক অনেক উপকার হবে পরবর্তী প্রজন্মের জন্য। চলুন এরপরে বেরিয়ে যাওয়া যাক এর পরবর্তী গন্তব্যের দিকে। আবার টোটোতে উঠে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন এসে পৌঁছে গেলাম ইন্দ্রদুম্ন সরোবর দর্শন করতে। চলুন। পৌরাণিক মতে এই ইন্দ্রদুম্ন সরোবরের গুরুত্ব অপরিসীম। রাজা ইন্দ্রদুম্নের নামেই এই সরোবর। তিনিই প্রথম জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি আছে মন্দির নির্মাণের আগে রাজা ইন্দ্রদুম্ন একটি অশ্বমেধ যজ্ঞ করেন এবং সেই যজ্ঞে অসংখ্য গরু দান করা হয়েছিল। তখন সেই গরুদের খুরের আঘাতে মাটি দেবে গিয়ে বিশাল গর্ত তৈরি হয়। সেখান থেকেই এই সরোবরের সৃষ্টি। অনেক ভক্ত পুরী জগন্নাথ দেব মন্দির দর্শনের আগে বা পরে এই সরোবর দর্শন করে থাকেন। এটি জগন্নাথ ধামের আধ্যাত্মিক পরিক্রমার একটি গুরুত্বপূর্ণ অংশ। পাশেই রয়েছে ইন্দ্রদুম্ন মন্দির। আমি ইন্দ্রদুম্ন সরোবর দর্শন করে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
আমার পরবর্তী গন্তব্য শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আশ্রমে। প্রবেশদ্বার দিয়ে ঢুকে দেখি আশ্রমটি বেশ শান্ত এবং ভক্তিময় পরিবেশ। এই স্থানটি শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজের স্মৃতি বিজড়িত। এই মহারাজ কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করতেন এবং সারা জীবন সাধনা, সংযম ও ভক্তিপথে কাটিয়েছেন। তিনি বিশ্বাস করতেন নামই হলো মুক্তির পথ, অর্থাৎ ঈশ্বরের নাম জপ করে মানুষের মনকে শুদ্ধ করে আত্মিক উন্নতি ঘটায়। তার সঙ্গে তিনি ভক্তদের দুঃখে পাশে দাঁড়ানো ও আধ্যাত্মিক পথ দেখানো, এগুলো ছিল তার জীবনের একটা অংশ। এই মন্দিরটি প্রায় 100 বছরের পুরনো। এখানে শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজের সমাধি রয়েছে। শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজের কিন্তু সমাধি মন্দির দর্শন করলাম। এরপরে যাব ঠিক এর উল্টো দিকেই তার যিনি গুরুদেব ছিলেন তার সমাধি মন্দির দর্শন করতে। চলুন। ঠিক রাস্তার বিপরীত দিকেই রয়েছে শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি মন্দির। ঢুকে পড়লাম ভেতরে। গাছপালায় ঘেরা বড় জায়গা নিয়ে ভেতরে রয়েছে জটিয়া বাবার সমাধি মন্দির। পরিবেশটাই আধ্যাত্মিকতার পরিবেশ। এখানে ধ্যান জপ করার মতন এক শান্ত পরিবেশ। পুরো সমাধি মন্দির চত্বর এত শান্ত, এত স্নিগ্ধ, খুব ভালো লাগলো কিন্তু পুরো মন্দির চত্বর ঘুরে। চলুন এরপরে বেরিয়ে পড়া যাক। আশ্রম থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়লাম। এর পরবর্তী গন্তব্য আমাদের চন্দন সরোবর দর্শন করা, সেও এক মহা তীর্থক্ষেত্র। চলুন। মিনিট 3 মধ্যে এসে পৌঁছে গেলাম চন্দন সরোবর দর্শন করতে। সামনেই রয়েছে। ঢুকে পড়লাম চন্দন সরোবরের প্রবেশদ্বার দিয়ে। এই হলো চন্দন সরোবর, যেটা পুরী জগন্নাথ ধামের আচার অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এই সরোবরের প্রকৃত নাম নরেন্দ্র পুষ্করিণী। ধারণা করা হয় মধ্যযুগে পূর্ব গঙ্গা রাজবংশের সময় এই বিরাট জলাশয়টি খনন করা হয়েছিল। চারদিকে ঘাট দিয়ে ঘেরা, মাঝখানে একটা ছোট্ট দ্বীপ মন্দির রয়েছে। এই স্থানের সবথেকে গুরুত্ব আসে চন্দন যাত্রা থেকে। গরমকালে 21 দিন ধরে এই উৎসব পালিত হয়। উৎসবের সময় দেবতারা নৌকো বিহার করে থাকেন। এটি হলো ঈশ্বরের জললীলা বা আনন্দময় প্রকাশের প্রতীক। ভক্তদের কাছে এটি অত্যন্ত দর্শনীয় ও পবিত্র মুহূর্ত। গ্রীষ্মের তীব্র গরমে দেবতাদের চন্দন লেপন ও জলবিহারের আধ্যাত্মিক অর্থ হল মন ও শরীরকে শীতল ও প্রশান্ত রাখা। চন্দন সরোবর দিনের বেলাতেই এত সুন্দর লাগছে। স্থানীয় একটি ছেলের থেকে জানতে পারলাম এই যে পেছন দিকে নৌকো দিয়ে সাজানো আছে, সন্ধ্যে 6টার সময় মন্দির থেকে রাধামা এবং শ্রীকৃষ্ণকে বার করে এনে তখন ওই নৌকোয় করে এখানটাতে পুরো জলাশয়ের মধ্যে ঘোরানো হবে। ইচ্ছা রইল সন্ধ্যেবেলা একবার আসার, যদি হয় তাহলে নিশ্চয়ই একবার আসবো। চলুন এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য ওমকারেশ্বর 108 শিবলিঙ্গ মন্দির। চন্দন সরোবর থেকে এর দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো।
প্রায় মিনিট 10 মতন টোটোতে আসার পর এসে পৌঁছে গেলাম ওমকারেশ্বর মহাদেব মন্দির দর্শন করার জন্য। মেইন রাস্তা থেকে 2 মিনিট হেঁটেই পাশে মন্দির। প্রবেশদ্বারের সামনে বড় একটা শিব ঠাকুরের মূর্তি বসানো হয়েছে। এবারে ঢুকে পড়লাম মন্দিরের প্রবেশদ্বার দিয়ে। মন্দির চত্বরে উড়িষ্যার মন্দির স্থাপত্য শৈলীতে তৈরি হওয়া অনেকগুলো মন্দির রয়েছে। সবকটা মন্দিরই বেশ কালারফুল। ঢুকেই বাদিকে আছে ওঙ্কার লক্ষ্মীর নৃসিংহ মন্দির। আমি প্রথমে ওঙ্কার নৃসিংহদেবকে প্রণাম জানালাম। এই মন্দিরটিও সুন্দর করে সাজানো রয়েছে। এর পাশেই আছে মা লক্ষ্মীর মন্দির। এবারে মন্দির চত্বরের সামনের দিকে এগোতে থাকলাম। সামনেই পড়ল ওমকারেশ্বর মহাদেব মন্দির। ভেতরে ওমকারেশ্বর মহাদেব পূজিত হচ্ছেন। মন্দিরের দেয়ালের কারুকার্য চোখে পড়ার মতো। বিভিন্ন দেবদেবীর মূর্তি তুলে ধরা হয়েছে। পুরো মন্দির চত্বরে অনেক কিছু দেখার আছে। ঘুরে দেখতে একটু সময় লাগবে। পাশে একটি মন্দিরে ভগবান বিষ্ণুর অনন্ত শয়ন রূপে তার নাভি থেকে পদ্মফুল বের হয়েছে। তার উপরে রয়েছেন ব্রহ্মাদেব। এই রূপকে বলা হয় পদ্মনাভ, অর্থাৎ জগৎ সংসারের সৃষ্টির আদি রূপ। এবারে চলে এলাম 108 শিবলিঙ্গ দর্শন করতে। বিরাট বড় জায়গায় লাইন দিয়ে পরপর শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। ভক্তরা স্পর্শ করে প্রণাম জানাতে পারে। এখানে যে 108খানা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে তার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে। কোনোটা হচ্ছে তীর্থেশ্বর, কোনোটা গন্ধবেশ্বর, কোনোটা পদ্মলোচন, কোনোটা আবার বুদ্ধেশ্বর। এরকম 108 নামের কিন্তু শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। 108 শিবলিঙ্গ দর্শন করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। চলে এলাম পাশে গোশালাতে। এখানে পরম যত্নে গোমাতা পালিত হচ্ছে। বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে বিভিন্ন দেবতাদের মন্দির রয়েছে। খুব সুন্দর লাগলো জায়গাটা। তাহলে চলুন এরপরে এখান থেকে বেরিয়ে পড়ি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবারে টোটোয় উঠে পড়লাম। সরু গলিপথ ধরে চললাম গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। রাস্তার দুপাশে কাজু বাদাম গাছ রয়েছে। গাছে গাছে কাজু বাদাম হয়ে রয়েছে দেখতে পেলাম। কোনোটা ছোট, কোনোটা বড়। এদিকের পরিবেশটা বেশ সুন্দর। এই এসে পৌঁছে গেলাম গুপ্ত বৃন্দাবনে। চলুন দর্শন করে আসি। এই গুপ্ত বৃন্দাবনের প্রকৃত নাম শ্রী গৌরবিহার আশ্রম। ঢুকে পড়লাম আশ্রমের ভেতরে। টিকিট কেটে গুপ্ত বৃন্দাবনে ঢুকতে হয়। এই গুপ্ত বৃন্দাবন নবনির্মিত একটা মন্দির। বিভিন্ন মডেলের দ্বারা জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে। অনেক বড় জায়গা নিয়ে মন্দির চত্বর। এই গুপ্ত বৃন্দাবন দেখতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, কারণ দেখার মতন অনেক কিছু রয়েছে। বিভিন্ন পার্টে পার্টে বিভিন্ন রকম মডেল করে সুন্দর করে সাজিয়েছে।
এখানে বিরাট বড় চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি তৈরি করা হয়েছে। আজকের এই জগন্নাথ ধামের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য। আমি এখানে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখে নিলাম। মন্দির থেকে বেরিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্যে। এবারে এসে পৌঁছে গেলাম অদ্বৈত ব্রহ্ম আশ্রমে। চলুন ভেতরে দর্শন করে আসি। এই অদ্বৈত ব্রহ্ম আশ্রম বহু প্রাচীন এক জায়গা। গাছপালায় ঘেরা উঁচু টিলার উপরে অবস্থিত এই আশ্রম। এটি ছিল ঠাকুর রামকৃষ্ণদেবের দীক্ষাগুরু তোতাপুরী মহারাজের বাসস্থান বা সাধনা স্থল। শান্ত স্নিগ্ধ মন্দিরের পরিবেশটাই ভক্তিময়। আকারে ছোট হলেও মন্দিরে একটা আলাদা অনুভূতি অনুভব করা যায়। এটা তোতাপুরী মহারাজের বাসগৃহ ছিল। উনি 300 ফিটে গেছে, এখানে সমাধি করেছে। এবার সমাধি করে 350 ফুট বেরিয়েছে। এবার শনি দক্ষিণ চলে রামকৃষ্ণকে দীক্ষা দিয়েছে। এবার রামকৃষ্ণ প্রণাম করছে, বিবেকানন্দ রামকৃষ্ণ, সেই রামকৃষ্ণের গুরুদেবের বাড়িটা। আর এখান থেকে এখানে সমাধি করেছে। এটা পাগল ধ্যান করে এখানে সমাধি করেছে। পাশেই রয়েছে তার সমাধি মন্দির। আমি মন্দিরে ঢুকে এই পুণ্যভূমি দর্শন করে তোতাপুরী মহারাজকে প্রণাম জানালাম। পুরো মন্দির চত্বর এত শান্ত, এত নিরিবিলি, আসলে তখন বোঝা যায় এখানে কি শান্তি বিরাজ করছে। আমি মন্দির চত্বরে কিছুক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম, আর তার সঙ্গে এখানকার যিনি পূজারী আছেন, যিনি এই মন্দির দেখাশোনা করেন, ওনার সঙ্গে কথা হচ্ছিল। এই মন্দির ট্রাস্টটির টোটাল এলাকা হচ্ছে প্রায় 100 বিঘা জমির মতন। চারদিকটা জঙ্গল, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এই জায়গাতে সাধারণত দর্শনার্থীরা কমই আসে। তার কারণ হচ্ছে টোটোওয়ালারা এই জায়গাতে মনে করে নিয়ে আসে না, এটা জাম্প করে বেরিয়ে যায়, যেহেতু এটা একটু সাইড এলাকার মধ্যে। তবে আপনাদেরকে একটা অনুরোধ রইল, আপনারা যখন পুরীর এই সাইট সিনটা করবেন, টোটোওয়ালাকে বলবেন শুধুমাত্র এখানটা একবার নিয়ে আসতে। একবার এসে দেখুন কি শান্তি আছে এই জায়গাতে। সত্যি অকল্পনীয় এক শান্তি নিয়ে ফিরছি, খুব ভালো লাগলো। এখানে কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম। এখানে মোটামুটি যা যা দর্শনীয় তা হয়েই গেছে। এবারে আমাকে হোটেলে ফিরে যেতে হবে। তবু আজকে কপাল ভালো, রোদ্দুরটা বেশি নেই, খুব শান্তি করে, খুব সুন্দর করে ঘুরতে পারলাম। চলুন এবার ফিরে যাওয়া যাক হোটেলে। তারপরে আবার সন্ধ্যের সময় আরও বিশেষ কিছু জায়গা আছে যেগুলো দর্শন করতে বেরোবো। হোটেলে ফিরে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম। বিকেলবেলাতে চলে এলাম জগন্নাথ মন্দিরে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম মন্দির থেকে ডলি বার করে 2 দেবতার যাত্রা শুরু হয়েছে চন্দন সরোবরের উদ্দেশ্যে। আমিও এই পুণ্যযাত্রার সামিল হলাম। একটু এগোতেই মন্দিরের সিংহদরজার কাছে আসতেই দেখলাম আরও 3 দেবতা মন্দির থেকে বেরিয়ে চলেছেন চন্দন সরোবরের উদ্দেশ্যে। জানলাম আজ 6 নম্বর দিনে মন্দির থেকে মদনমোহন, ভূদেবী, শ্রীদেবী, পঞ্চমহাদেব এবং রামকৃষ্ণ এই 5 দেবতা বেরোচ্ছেন চন্দন সরোবরের উদ্দেশ্যে। টোটাল 21 দিন ধরে বিভিন্ন দেবতারা পুরী মন্দির থেকে বেরিয়ে চন্দন সরোবরে পৌঁছন স্নান যাত্রার আগে। খুব সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী রইলাম আজকে। আমার সৌভাগ্য আজকের দিনে আমি যে এই পুরী ধামে উপস্থিত হতে পেরেছি। সত্যি ওই স্বয়ং জগন্নাথ দেবের কৃপা না থাকলে এই জিনিস কিন্তু স্বচক্ষে দেখাই যায় না।
ডলি চলে যাওয়ার পর আমি প্রভু জগন্নাথ দেবকে দর্শনের আশায় আবার মন্দিরে প্রবেশ করলাম। মন্দির দর্শন করে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। রাতের আলোর সাজে পুরী জগন্নাথ মন্দিরকে দেখতে স্বপ্নপুরীর মতন লাগছিল। বহু ভক্ত মন্দিরের সামনে ঘুরে বেড়াচ্ছেন। আমি একটা টোটো নিয়ে চললাম রাতের চন্দন সরোবর দর্শন করতে। সন্ধেবেলা চন্দন সরোবর পর্যন্ত টোটো এখন যেতে দেয় না, তাই 200 মিটার আগে নেবে হেঁটে চললাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম চন্দন সরোবরের প্রবেশদ্বারে। চারদিকে রঙিন আলো দিয়ে চন্দন সরোবর এবং এখানকার মন্দিরটিকে সাজানো হয়েছে। অপূর্ব সুন্দর লাগছিল এখানকার পরিবেশ। আজকে জানতে পারলাম জগন্নাথ ধামের স্নানযাত্রার আচার অনুষ্ঠান স্নানযাত্রার নির্দিষ্ট দিনের অনেক আগেই শুরু হয়ে যায়। এখানকার এত সুন্দর সৌন্দর্য আর তার সঙ্গে নাম গান সব কিছু মিলে এখানকার এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে। আলাদা এক অনুভূতি অনুভব করা যায়, যা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না। জানলাম রাত 10টার পরে দেবতারা নৌকো করে জলবিহারে বেরোবেন। আজকের এই জগন্নাথ ধামের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। আস্তে আস্তে ঢুকে পড়লাম জল মন্দিরে। এখানে দলে দলে ভক্তজন দেবতাকে প্রণাম জানাচ্ছেন। বোঝাই যাচ্ছিল পুরী জগন্নাথ ধামে উৎসব লেগে গেছে। এখানে কিছুক্ষণ কাটিয়ে ফিরে চললাম স্বর্গদ্বারে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতি বিজড়িত উড়িষ্যার আরেক তীর্থস্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি। শুভরাত্রি।